ওয়েলকাম টু ইউনিক টিচার্স। ইউনিক টিচার্সে আবার একটা নতুন ভিডিওতে আমরা চলে এসেছি, যেখানে আজকে আলোচনা করব শিলা থেকে। যে পিএসসি সামনে আসন্ন WBPSCর অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রকের উপর থেকে, সেই শিলা থেকে আমরা প্রশ্ন আলোচনা করব এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলোকে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক ইনফরমেশন জানা যাবে এবং আশা করি সামনের পিএসসির জন্য উপকারে লাগবে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কোশ্চেন আলোচনায় চলে যাই। প্রথম কোশ্চেন: সেল রেফার্স টু আ রক ফর্মড ফ্রম। সেল হচ্ছে একটা রক যেটা গঠিত হয়েছে কি থেকে? স্যান্ড সাইজ মেটেরিয়াল, প্লান্ট রিমেন, প্লান্ট থেকে, ক্লে মিনারেলস আর কার্বনেট। শেলটা সাধারণত তৈরি হয় ক্লে মিনারেলস দিয়ে, মানে কাদা দিয়ে, কাদার যুক্ত। সেলটা অ্যাকচুয়ালি কি জিনিস? সেলটা হচ্ছে একটা সেডিমেন্টারি রক। এই সেলটা কি? সেলটা তাহলে একটা কি জিনিস? সেলটা হচ্ছে একটা সেডিমেন্টারি রক। এটা কি দিয়ে গঠিত হয়? এটা মূলত গঠিত হয় কাদা দিয়ে, অর্থাৎ মাড দিয়ে, আর কি দিয়ে? সিল্ট দিয়ে অ্যান্ড ক্লে দিয়ে। এইগুলো দিয়ে এই সেলটা গঠিত হয়। সেল যখন সেডিমেন্টারি রক থেকে যখন মেটামরফিক রকে পরিণত হয়, তখন সেটা কি হয়ে যায়? শেল থেকে পরিণত হয় মূলত স্লেটে পরিণত হয়, সেল টু স্লেট হয়ে যায়। এই সেল থেকে স্লেটে যখন পরিণত হয়, অর্থাৎ একটা সেডিমেন্টারি রক যখন মেটামরফিক রকে পরিণত হয়, তখন তার উপর কি কাজ করে? তার উপর কাজ করে প্রেশার কাজ করে এবং টেম্পারেচার কাজ করে। কিন্তু এই একটা নির্দিষ্ট প্রেসার এবং টেম্পারেচারে সেল থেকে স্লেটে পরিণত হয়। কিন্তু প্রেসার এবং টেম্পারেচার যখন আরও বৃদ্ধি পায়, তখন কি হয়? তখন সেলটা টেম্পারেচার যখন বৃদ্ধি পায়, তখন সেলটা স্লেট না হয়ে তখন কি হয়ে যায়? তখন হয়ে যায় ফিলাইট হয়ে যায়। ফিলাইট হয়ে যায়। ফিলাইটের তৈরি হওয়ার পরে যদি সেলের ওপর আরও বেশি করে প্রেসার পড়ে এবং আরও বেশি করে টেম্পারেচার প্রয়োগ হয়, তখন সেলটা হয়ে যায় সিস্ট। তখন সেলটা হয়ে যায় সিস্ট। আবার সেলের উপর যখন আরও প্রেসার এবং এক্সট্রিম লেভেলের প্রেসার এবং টেম্পারেচার পড়ে, তখন সেলটা পরিণত হয় নিশে। সেলটা তখন পরিণত হয় নিশে। দেখো, আমরা জানি নিশ হচ্ছে ব্যাসাল্ট থেকে তৈরি হতে পারে, গ্রানাইট থেকে তৈরি হতে পারে, ব্যাসাল্ট থেকেও তৈরি হতে পারে নিশ। তো এইগুলো হচ্ছে, কিন্তু যদি শেল বলা হয়, শেল থেকেও কিন্তু এতগুলো মেটামরফিক রক তৈরি হতে পারে। সেল থেকে স্লেট হতে পারে, সেল থেকে ফ্লাইট হতে পারে, সেল থেকে সিস্ট হতে পারে, সেল থেকে আবার নিশও হতে পারে। তো প্রত্যেকটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কোন অপশনটা দেবে, হয়তো সেল থেকে দিয়ে দিল সিস্ট, এটা আমাদের কোনটা ভুল হয়তো ব্যাখ্যা বার করতে দিল। তো সেক্ষেত্রে আমাদেরকে সব কলেজগুলো জেনে রাখতে হবে, কারণ এখন প্রশ্ন একটু গভীর থেকে আসবে এবং আমাদেরকে সেই বেসটা একদম পুরোপুরি ক্লিয়ার করে নিতে হবে। বাকি অন্যান্য শিলাগুলো থেকেও করে নিতে হবে, যেমন ব্যাসাল্ট থেকে কি কি হয়, কত ধরনের রক হতে পারে, বাকি অংশগুলো থেকে যেমন গ্রানাইট থেকে কত ধরনের রক হতে পারে, স্যান্ডস্টোন থেকে কি কি রক হতে পারে, কি কি মেটামরফিক রক হতে পারে, সেগুলোও কিন্তু করে নিতে হবে। নেক্সট, A clastic rock is a rock formed from, একটা ক্লাস্টিক রক যেটা কি দিয়ে গঠিত হয়? দ্য সিমেন্টেশন অফ ট্রান্সপোর্টেড গ্রেন, ট্রান্সপোর্টেড গ্রেনের সিমেন্টেশনের দ্বারা, অর্থাৎ জমাটবদ্ধকরণের দ্বারা। আর রক ফর্মড ফ্রম এভাপোরেশন অফ সি ওয়াটার, সি ওয়াটারের এভাপোরেশনের দ্বারা তৈরি হয়। সি ওয়াটার ট্রান্সফর্মড বাই হিট ইন্টু লাইমস্টোন, লাইমস্টোনকে যখন হিট প্রয়োগ করা হয়, তখন সেটা ট্রান্সফর্ম হয়ে যায়, তৈরি হয়। ট্রান্সফর্মড বাই প্রেশার, প্রেশারের দ্বারা ট্রান্সফর্ম হয় ইন্টু লাইমস্টোনে। অ্যাকচুয়ালি আমরা ক্লাস্টিক রক কাকে বলে সেটাকে একটু জেনে নিই। অ্যাকচুয়ালি ক্লাস্টিক কী জিনিস সেটাকে একটু জেনে নিই, তারপরে আমরা আসবো। আমরা যখন সেডিমেন্টারি রক দেখেছি বা দেখি, সেডিমেন্টারি রকগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়, বা সেডিমেন্টারি রক কীভাবে তৈরি হয় তিনটে পদ্ধতিতে। প্রথমটা হচ্ছে ক্লাস্টিক, দু নাম্বারটা হচ্ছে কেমিক্যাল,
তাহলে এটা ক্লাস্টিক সেডিমেন্টারি রক হলো, এটা কেমিক্যাল পদ্ধতিতে তৈরি সেডিমেন্টারি রক হলো, আর ৩ নাম্বার হচ্ছে বায়োলজিক্যাল পদ্ধতিতে, অর্থাৎ বায়োলজিক্যাল সেডিমেন্টারি রক হলো। ক্লাস্টিক সেডিমেন্টারি রক বলতে কোনগুলোকে বোঝানো হয়? যে সমস্ত মেকানিক্যাল ওয়েদারিংয়ের দ্বারা বা এমনি মেকানিক্যালি ইরোশনাল এজেন্টের দ্বারা শিলাগুলো যখন টুকরো টুকরো হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং কোনো একটা জায়গাতে জমা হয়ে জমাটবদ্ধ হয়ে যে রকগুলো তৈরি হয় সেগুলো বলা হয় ক্লাস্টিক সেডিমেন্টারি রক। তাহলে ক্লাস্টিক সেডিমেন্টারি রক মানে কি? মেকানিক্যালি যেগুলো জমাটবদ্ধ হয়ে মেকানিক্যালি যেগুলো টুকরো টুকরো হয় এবং পরবর্তীকালে যেগুলো জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠন করে সেগুলোকে আমরা ক্লাস্টিক পাললিক শিলা বলে থাকি। অন্যদিকে কেমিক্যাল পাললিক শিলা কোনগুলোকে বলা হয়? যেমন জলগুলো বাষ্পীভূত হওয়ার পরে যখন জিপসাম বিভিন্ন লবণ তৈরি হয় সেগুলোকে আমরা কেমিক্যাল বলি। বায়োলজিক্যাল মানে হচ্ছে যেমন কোনো অর্গানিজম থেকে, অর্থাৎ যেমন তৈরি হয় কয়লা বা এগুলো থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল সেডিমেন্টারি রক। তাহলে ক্লাস্টিক সেডিমেন্টারি রক কীভাবে তৈরি হয়? দ্য সিমেন্টেশন অফ ট্রান্সপোর্টেড গ্রেন। এই ট্রান্সপোর্টেড গ্রেনটা যখন সিমেন্টেশন হয়, জমাটবদ্ধ হয়, আমরা ক্লাস্টিক যে রক্সগুলো আছে সেগুলোকে একটু দেখে নেব। দেখে নাও ক্লাস্টিক কি? ক্লাস্টিক সেডিমেন্টারি রক দেখো এখানে লিখে দিয়ে দিয়েছি। ফর্মড ফ্রম মেকানিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল ওয়েদারিংয়ের দ্বারা তৈরি হয় ডেব্রিজ সিমেন্টেড টুগেদার। সব ডেব্রিসগুলো একসাথে জমাটবদ্ধ হয়ে সেগুলো তৈরি হয়। কি ধরনের রক তৈরি হয়? কংগ্লোমারেট তৈরি হয়। তাহলে কংগ্লোমারেট আমরা জানি একটা পাললিক শিলা বা সেডিমেন্টারি রক, যেটা তৈরি হয় ক্লাস্টিক পদ্ধতিতে। ব্রেকশিয়া একই রকমভাবে তৈরি হয় পাললিক শিলা, যেটা তৈরি হয় ক্লাস্টিক ওয়েতে। স্যান্ডস্টোন সেটাও কিন্তু তৈরি হয় ক্লাস্টিক ওয়েতে। সিলস্টোন সেটাও তৈরি হয়। সেল এবং প্রত্যেকটা সম্পর্কে আলাদা করে এখানে একটু একটু করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলোকে দেখে নেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ সেডিমেন্ট আর মোস্ট অ্যাবান্ডান্ট? কোন সেডিমেন্টটা সব থেকে বেশি পাওয়া যায়? মোস্ট অ্যাবান্ডান্ট বলেছে, তো সব থেকে বেশি যে সেডিমেন্টটা পাওয়া যায় হচ্ছে সেটা হচ্ছে ফাইন। দেখো, কোর্স ক্লাস্টিক মানে হচ্ছে মোটা দানাযুক্ত সেডিমেন্ট, ফাইন ক্লাস্টিক মানে হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত সেডিমেন্ট, কেমিক্যাল সেডিমেন্ট আর বায়োকেমিক্যাল সেডিমেন্ট। তো এখানে আমরা দেখতে পাবো ফাইন ক্লাস্টিক সেডিমেন্ট। ফাইন ক্লাস্টিক সেডিমেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম দানার যে পললগুলো হয় সেগুলোকে ফাইন ক্লাস্টিক বলা হয় এবং এই ফাইন ক্লাস্টিক সেডিমেন্টটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট, দ্য টেন্ডেন্সি ফর ভেরিয়েশন ইন কারেন্ট ভেলোসিটি টু সেগ্রিগেট আ সেডিমেন্ট অন দ্য বেসিস অফ পার্টিকেল সাইজ ইজ কল্ড। দ্য টেন্ডেন্সি ফর ভেরিয়েশন ইন কারেন্ট ভেলোসিটি। কারেন্ট ভেলোসিটির দরুন যখন বিভিন্ন সেডিমেন্টগুলো সেগ্রিগেশন হয় এবং এক জায়গাতে জমা হয়। আরও যদি বাংলায় ভালো করে বলি, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, নদীর স্রোত প্রভৃতির দরুন কি হয়, পাললিক শিলাগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় বাহিত হয় এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে জমা হয়। কখনো সেটা যেগুলো ছোট ছোট খনিজ সেগুলো এক জায়গায় জমা হয়, যেগুলো আরও একটু বড় সেগুলো আরেক জায়গায় জমা হয়, যেগুলো আরও একটু বেশি করে বড় সেগুলো এরকম করে আলাদা আলাদাভাবে জমা হয়। এই যে সেগ্রিগেশন পদ্ধতিতে মানে আলাদা আলাদাভাবে যেগুলো সেডিমেন্টগুলো জমা হয় অন দ্য বেসিস অফ পার্টিকেলের সাইজের বেসিসে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে জমা হয়। সেগুলোকে কি বলে? লিথিফিকেশন বলে, কম্প্যাকশন বলে, মেটামরফিজম বলে, না শর্টিং বলে? সেগুলোকে বলা হয় শর্টিং। তো শর্টিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? শর্টিং হচ্ছে একটা শিলা গঠনকারী খনিজের আকার এবং ঘনত্বের বিন্যাসকে বলা হয়। এই যে শিলা গঠনকারী এগুলো খনিজ, তাদের যে আকার এবং তাদের যে বিন্যাস সেটাকেই বলা হয় শর্টিং। যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, শর্টিং ২ রকমের হতে পারে। শর্ট শর্টিং হতে পারে এবং ওয়েল সর্টেড হতে পারে। মানে পোর সর্টেড হতে পারে এবং ওয়েল সর্টেড হতে পারে। পোর সর্টেড মানে কি? একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা জায়গায় স্যান্ডস্টোন তৈরি হচ্ছে এবং স্যান্ডস্টোনটা যখন তৈরি হচ্ছে, সেই স্যান্ডস্টোনটা যদি একই ধরনের সেডিমেন্ট থেকে তৈরি হয়, অর্থাৎ সব ফাইন গ্রেন সেডিমেন্ট থেকে তৈরি হলো। সব ফাইন গ্রেন সেডিমেন্ট থেকে ওই স্যান্ডস্টোনটা তৈরি হলো। তখন সেই স্যান্ডস্টোনটাকে আমরা বলবো ওয়েল সর্টেড সেডিমেন্ট। সেইটাকে বলবো আমরা ওয়েল সর্টেড সেডিমেন্ট। ওয়েল সর্টেড বলবো। কিন্তু যদি আমরা দেখি যে বিভিন্ন রকমের সেডিমেন্ট দ্বারা তৈরি হলো। ফাইন ফাইন সেডিমেন্ট, কখনো দেখা গেল কোর্স গ্রেন সেডিমেন্ট, সবগুলো এক জায়গায় মিক্সড হয়ে
কি তৈরি হলো? একটা স্যান্ডস্টোন তৈরি হলো। তখন সেগুলোকে আমরা বলবো পোর সর্টেড সেডিমেন্ট। লিথিফিকেশনটা অ্যাকচুয়ালি কি জিনিস? লিথিফিকেশনটা হচ্ছে পাললিক শিলা গঠনের সমস্ত পদ্ধতিটাকে একসাথে বলা হয় লিথিফিকেশন। এই লিথিফিকেশনটা কি দিয়ে হয়ে থাকে? লিথিফিকেশনটা দুটো পদ্ধতিতে হয়ে থাকে। একটাকে বলা হয় সিমেন্টেশন এবং কম্প্যাকশন। সিমেন্টেশন এবং সিমেন্টেশন প্লাস কম্প্যাকশনের দ্বারা এই লিথিফিকেশনটা ঘটে থাকে। পরে হ্যাঁ, এগুলো মূলত যে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে মূলত WBPSC-কে বেস করে তৈরি করা হয়েছে। WBPSC যেটা অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হবে তাকে বেস করে তৈরি করা হয়েছে। আমি তাকে বেস করে বলছি কেন? কারণ প্রতিটি পরীক্ষার একটা নিজস্ব সাইকোলজি থাকে। সিলেবাস হয়তো সবই এক। নেটের, সেটের, WBSSC, KVS, NVS, BPSC সমস্ত কিছুর সিলেবাস কম বেশি একই। জিওগ্রাফির সিলেবাস যদি দেখি কম বেশি একই। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কোশ্চেনের পার্থক্য। প্রতিটি পরীক্ষার আলাদা একটা করে সাইকোলজি থাকে এবং তারা সেই অনুযায়ী প্রশ্ন তৈরি করেন। সিলেবাস এক হলেও কিন্তু প্রশ্নের ধরন, প্রশ্নের ধাঁচ আলাদা হয়। নেট সেটে যে ধরনের প্রশ্ন হয়, WBPSC সে ধরনের প্রশ্ন হয় না। WBSSC সে ধরনের প্রশ্ন হয় না। আবার KVS, NVS-ও কিন্তু সে ধরনের প্রশ্ন হয় না। সবার একটা নিজস্ব সাইকোলজি আছে। তাই আমাদেরকে যখন পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট একটাকে ফোকাস করে পড়াশোনা করতে হবে। ফোকাস করে। আমরা যদি ধরি PSC-কে ফোকাস করি, PSC-কে ধরনের করব। এখন যেহেতু SSC নাই, এখনো KVS, NVS, AMRS বেরোয়নি, বেরোনোর কথা চলছে। তো আমাদের এই মুহূর্তে কি বেরিয়ে গেছে? আমরা যদি পশ্চিমবঙ্গে চাকরি করতে যাই WBPSC, সেখানে মোটামুটি প্রায় ১০০ টার কাছাকাছি সব মিলিয়ে সিট থাকবে। তো আমাদের ১০০ টা সিট কিন্তু খুব কম নয়। ১০০ জন ছেলেমেয়ে চাকরি পাবে। তো সেই ১০০ জনের মধ্যে যদি নিজের নামটা এন্ট্রি করতে আর এবং এটা খুব একটা প্রেস্টিজিয়াস জব, খুব ভালো একটা গেজেটেড অফিসারের একটা চাকরি। তো চাকরিটা পেতে গেলে আমাদেরকে ১০০ জনের মধ্যে ঢুকতে গেলে শুধু সাবজেক্টের পরীক্ষা দিয়েই ঢোকা যায়। অতএব খুব একটা বেশি চাপ নেই। তার জন্য কি করতে হবে? খুব ফোকাস রাখতে হবে এবং যে ধরনের প্রশ্ন আসে আমাদেরকে সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। যে ধরনের প্রশ্ন আছে সেই অনুযায়ী আমাদেরকে পড়াশোনা করতে হবে। কনসেপ্ট খুব ভালো করে বিল্ড করতে হবে। এইরকমভাবে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আমরা ওই ৭০ জন বা ১০০ জনের মধ্যে ঢুকতে পারবো। এবং অবশ্যই এটা একটা গ্যাজেটেড অফিসার লেভেলের চাকরি, খুব প্রেস্টিজিয়াস জব। আমি বলব এটার দিকে ফোকাস করতে। যারা ভাবছো যে কিরকমভাবে প্রিপারেশন নেবো, কিভাবে কি করব, যারা বুঝে উঠতে পারছো না, যারা মানে কম্প্যাক্ট নোট পাচ্ছ না, কিভাবে আমরা শুধু WBPSC-র জন্য মক টেস্ট দেবো। তো তাদের জন্য আমাদের ব্যাচ WBPSC ফোকাস ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে WBPSC-কে বেস করেই শুধু সেখানটাতে হচ্ছে। তো তোমরা যারা এবং কম্প্যাক্ট নোট সহ যদি তোমাদের মনে হয় যে খুব দিশাহীনতায় ভুগছো, আমাদের কম্প্যাক্ট নোট দরকার, কম্প্যাক্ট প্রস্তুতি দরকার বা কম্প্যাক্ট মক টেস্ট দরকার। তো আমাদের খুব অল্প ফিজের মধ্যে খুব কম্প্যাক্ট ক্লাস হচ্ছে। তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কারণ যেকোনো একটা পরীক্ষাকে ফোকাস রেখেই এগোতে হয়। আর হ্যাপাজার্ড যদি পড়াশোনা করতে থাকো তাহলে কিন্তু চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমাদের যাদের শুধু PSC-কে ফোকাস করতে চাইছো আমি তাদেরকে বলব এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবে, SMS করতে পারো WhatsApp-এ বা ফোন করে নিতে পারো। আমরা কিন্তু ডিটেইলস বলে দেবো এবং প্রস্তুতির একটা দিশা তোমরা পেয়ে যাবে। নিশ্চিন্তে বলতে পারি। নেক্সট, মোস্ট সেল অফ মেরিন অর্গানিজম আর কম্পোজড অফ। মেরিন অর্গানিজমে যে সমস্ত সেলগুলো তৈরি হয়, মানে যে পাললিক শিলাগুলো তৈরি হয়, সেগুলো সাধারণত কি দিয়ে তৈরি হয়? সাধারণত সিলিকা দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট। সেগুলো তৈরি হয় মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ শোরলাইন ট্রানজিশনাল এনভায়রনমেন্ট? নিম্নের কোনটি শোরলাইন ট্রানজিশনাল এনভায়রনমেন্টের এক্সাম্পল? এটা হচ্ছে ডেল্টিক, এটা হচ্ছে এনভায়রনমেন্টটা হচ্ছে শোরলাইন ট্রানজিশনাল এনভায়রনমেন্ট। তাহলে ডেল্টিক এনভায়রনমেন্টটা কি জিনিস?
অ্যাকচুয়ালি ডেল্টা কাকে বলে? যখন নদী তার প্রবাহ পথে বিভিন্ন নুড়ি কাঁকর বালিগুলো বয়ে নিয়ে এসে মোহনায় জমা করে, এবং মোহনায় যখন বৃহৎ আকারে জমা করে, তখন গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা বয়ের মতো এক ধরনের ভূমিরূপ তৈরি করে, যেগুলোকে আমরা ডেল্টা বলি। আর সেই ডেল্টাটা অ্যাকচুয়ালি গঠিত হয় কোথায়? সমুদ্র এবং নদী যেখানে মিলিত হচ্ছে। মানে তাহলে সেখানে দু ধরনের আমরা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। এক ধরনের নদীর বা মিষ্টি জলের এক ধরনের এনভায়রনমেন্ট রয়েছে, আবার শোর লাইনের এনভায়রনমেন্টও রয়েছে। তো এনভায়রনমেন্টের এক্সাম্পল অফ শোর লাইন ট্রানজিশনাল এনভায়রনমেন্টও বলা হয়। এই জন্য এটাকে আমরা ট্রানজিশনাল এনভায়রনমেন্ট বলে থাকি এই ডেল্টিক এনভায়রনমেন্টকে। নেক্সট, which of the following process is not an important cause of subsidence during the development of sedimentary basin? সেডিমেন্টারি বেসিন যখন বসে যায়, সাবসিডেন্স হয়, নিচের কোনটির কারণে সেটি ঘটে না? মানে ইজ নট ইম্পর্টেন্ট কজ বলেছে, ইজ নট বলেছে, কোন কারণটি গুরুত্বপূর্ণ নয়। ব্যাপারটা বোঝা গেল না, তাই তো? ধরো কোনো একটা জায়গাতে সেডিমেন্ট জমা হচ্ছে, সেডিমেন্ট মানে হচ্ছে পোলল জমা হচ্ছে, প্রচুর পোলল জমা হচ্ছে, জল জমা হতে হতে জমা হতে হতে অনেক উঁচু হয়ে যায়। সেই উঁচু পোললটা একসময় কি হয়, হঠাৎ করে সাবডাকশন হয়, সাবসিডেন্স হয়। সেই সাবসিডেন্স হওয়া মানে কি, বসে যায়, হঠাৎ করে যখন বসে যায়। কিন্তু কেন বসে যায়, কেন বসে যাওয়া, কোনটা কি জন্য বসে যায়? বসে যেতে পারে যদি সিমেন্টেশন হয়, ওই পলিগুলো যদি আরও জমাটবদ্ধ হয়, আরও ঠান্ডা হয়, আরও প্রচুর প্রেশার ক্রিয়েট হয়, তখন সেই পলিগুলো জমাটবদ্ধ হয়ে বসে যেতে পারে। পলিগুলো কি হতে পারে, ডিপ সেডিমেন্টের ডিপোজিট, আরও যদি সেডিমেন্ট ডিপোজিট হয়, প্রচুর সেডিমেন্ট ডিপোজিট হয়, ওই ভরটা না রাখতে পেরে সেই পলিগুলো সাবসিডেন্স হতে পারে, বসে যেতে পারে, টেকটনিক ফল্টের দরুনও বসে যেতে পারে। আমাদেরকে নয় বলেছে, তাহলে কি কুলিং অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য ক্রাস্ট, হ্যাঁ, কুলিং এবং কন্ট্রাস্টের জন্য কিন্তু সেডিমেন্টগুলো বসে যেতে পারে, অতএব এটা আমাদের উত্তর হবে না। ডিপোজিশন অফ সেডিমেন্ট, সেডিমেন্টের ডিপোজিশনের জন্য বসে যেতে পারে, প্রচুর পরিমাণ চাপ না নিতে পেরে বসে যেতে পারে। ইরোশন অফ সেডিমেন্ট, না, সেডিমেন্টের ইরোশন হলে কিন্তু বসবে না। ইরোশন মানে ক্ষয়, যদি সেডিমেন্ট ধুয়ে চলে যায় তাহলে নিচের অংশটি কি বসবে? না, সেক্ষেত্রে বরং চাপ লাঘব হবে, ভার কমে যাবে, বসার সম্ভাবনা কমে যাবে। তাই উত্তরটা হবে ইরোশন অফ সেডিমেন্ট, উত্তর হয়ে যাবে। টেকটনিক ডাউন ফল্টের জন্যও কিন্তু কোনো একটা অঞ্চলের সেডিমেন্টারি বেসিন বসে যেতে পারে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং লিস্ট ইজ রিটেন ইন অর্ডার অফ ডিক্রিজিং পার্টিকেল সাইজ? কোন লিস্টটি মানে যে সমস্ত পার্টিকেল রয়েছে, পার্টিকেল সাইজগুলো ডিক্রিজ হতে হতে যায়। ডিক্রিজিং মানে হচ্ছে বড় থেকে ছোট, ডিক্রিজিং সাইজ মানে কি, কোনগুলো সব থেকে বড়, তারপরে কোন পার্টিকেল সাইজগুলো ছোট, তারপরে এগুলো খুব মিহি কোনগুলো, এগুলো আমাদেরকে দেখাতে হবে। আমরা জানি স্যান্ডস্টোন, সিলস্টোন, কংগ্লোমারেট। দেখো তোমরা সকলে জানো কংগ্লোমারেটটা হচ্ছে সব থেকে বড়, মোটা মোটা দানা দিয়ে গঠিত হয়। কংগ্লোমারেট সবাই দেখেছো নিশ্চয়ই। তো কংগ্লোমারেটটা আমাদেরকে প্রথম বড় হয় সব থেকে। তাহলে ডিক্রিজিং সাইজ মানে সব থেকে বড় কংগ্লোমারেট, তার মানে ফার্স্টে কংগ্লোমারেট কোনটায় আছে? দেখো আমরা সেইটাতে দেখতে পাচ্ছি কংগ্লোমারেট রয়েছে। আমি চোখ বন্ধ করে এটাই আনসার করে দেবো। তাহলে কি হচ্ছে, কংগ্লোমারেট, স্যান্ডস্টোন অ্যান্ড সিলস্টোন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ব্রেকশিয়া অ্যান্ড এ কংগ্লোমারেট? একটা কংগ্লোমারেট এবং একটা ব্রেকশিয়ার মধ্যে পার্থক্য কি? তাহলে ব্রেকশিয়া কি আর কংগ্লোমারেট কি সেটাকে একটু বলে নিই। ব্রেকশিয়া বলতে বোঝানো হয় বড় কৌণিক যে ভাঙা টুকরো বা সূক্ষ্ম দানাদার ম্যাট্রিক্স দ্বারা গঠিত যে চূর্ণ বিচূর্ণ শিলাচূর্ণ, সেগুলোকে আমরা ব্রেকশিয়া বলে থাকি। আর কংগ্লোমারেট কোনগুলোকে বলে থাকি? নুড়ি পাথর বালি দিয়ে যে সমস্ত পদার্থগুলো তৈরি, সেগুলোকে আমরা কংগ্লোমারেট বলি, যেগুলো সাধারণত নদী ও সমুদ্রের তীরে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো প্রথম অপশন কি বলেছে, ব্রেকশিয়া আর কোর্স গ্রেন্ড অ্যান্ড কংগ্লোমারেট আর ফাইন গ্রেন্ড। না, ব্রেকশিয়া যে সবসময় কোর্স গ্রেনই হবে তার কোনো কথা নেই, ফাইন গ্রেনও কিন্তু ব্রেকশিয়া হতে পারে, তাই আমরা এটা নিতে পারবো না। কংগ্লোমারেট আর কোর্স, কংগ্লোমারেট কোর্স গ্রেন অ্যান্ড ব্রেকশিয়া আর ফাইন গ্রেন, না, ব্রেকশিয়া ফাইন গ্রেনও হতে পারে, ব্রেকশিয়া কিন্তু কোর্স গ্রেনও হতে পারে। কোর্স গ্রেন মানে হচ্ছে মোটা দানাযুক্ত, ফাইন গ্রেন মানে হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত। ব্রেকশিয়া হ্যাভ রাউন্ডেড ফ্রাগমেন্ট অ্যান্ড কংগ্লোমারেট হ্যাভ অ্যাঙ্গুলার ফ্রাগমেন্ট। ব্রেকশিয়া হচ্ছে ফ্রাগমেন্টেশনটা হয় রাউন্ডেড ফ্রাগমেন্ট হয়, কিন্তু কংগ্লোমারেট হচ্ছে অ্যাঙ্গুলার মানে কৌণিক ফ্রাগমেন্ট হয়। না, এটা ভুল,
কারণ কংগ্লোমারেট সবসময় রাউন্ডেড হয়, আর ব্রেকশিয়া হয় অ্যাঙ্গুলার। ব্রেকশিয়াটা হয় অ্যাঙ্গুলার প্রকৃতির, কৌণিক প্রকৃতির। দেখো, ডি এর অপশনটা ঠিক হবে। ব্রেকশিয়া হ্যাভ অ্যাঙ্গুলার ফ্রাগমেন্ট অ্যান্ড কংগ্লোমারেট হ্যাভ রাউন্ডেড ফ্রাগমেন্ট। এটাই হচ্ছে সঠিক। ব্রেকশিয়াটা হচ্ছে কি হয়, অ্যাঙ্গুলার ফ্রাগমেন্টের হয়, আর কংগ্লোমারেটটা হয় রাউন্ডেড ফ্রাগমেন্টের। পরের প্রশ্ন, আ ফেলস্পার রিচ স্যান্ডস্টোন ইজ কল্ড অ্যান্ড, যে সমস্ত স্যান্ডস্টোনে ফেলস্পার বেশি থাকে সেই ফেলস্পার রিচ স্যান্ডস্টোনকে আমরা বলি আর্কস। পরের প্রশ্ন, এ স্যান্ডস্টোন উইথ অ্যাবান্ডান্ট রক ফ্রাগমেন্ট অ্যান্ড ক্লে মিনারেল ইজ অ্যান, যে স্যান্ডস্টোন অ্যাবান্ডান্ট রক ফ্রাগমেন্ট মানে যে সমস্ত রক ফ্রাগমেন্ট নিয়ে এবং শিলার ভাঙা অংশ, রক ফ্রাগমেন্ট মানে হচ্ছে শিলার ভাঙা অংশ, এবং ক্লে মিনারেল দিয়ে তৈরি হয়, কাদার মিনারেল দিয়ে তৈরি হয়, সেটাকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি লিথারেনাইট। সেটাকে আমরা বলে থাকি লিথারেনাইট। ঠিক আছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং লিস্ট ইজ রিটেন অন দ্য অর্ডার অফ ইনক্রিজিং টেম্পারেচার? ইনক্রিজিং যে টেম্পারেচার মানে তাপমাত্রার বৃদ্ধি, হুইচ অফ দ্য ফলোয়িং লিস্ট ইজ রিটেন, কোনটাকে আমরা বলবো কোন ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হতে হতে যায়? কোন সেডিমেন্টেশন, মেটামরফিজম, ডায়াজেনেসিস। আমরা জানি প্রথমত একটা জিনিস মনে রাখবে, কোনো রকের যখন মেটামরফিজম হয়, অর্থাৎ ইগনিয়াস বা সেডিমেন্টারি রক থেকে যখন মেটামরফিক রকে পরিণত হয়, সেটাকে মেটামরফিজম বলা হয়। তো সেই মেটামরফিজম যখন হয় তখন প্রচুর পরিমাণে টেম্পারেচার আর প্রেশারের প্রয়োজন হয়। তাহলে আমরা কি দেখব, টেম্পারেচার সব থেকে বেশি কখন লাগছে? যখন মেটামরফিজম হচ্ছে। তার মানে আমাদেরকে বলেছে ইনক্রিজিং অর্ডার, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে মেটামরফিজমের ক্ষেত্রে সব থেকে বেশি কোথায় লাগে? দেখো, আমরা শেষে মেটামরফিজম থাকবে, তার মানে টেম্পারেচার সব থেকে বেশি হবে মেটামরফিজমের ক্ষেত্রে। তাহলে দুটো অপশনের শেষে মেটামরফিজম আছে, বি অ্যান্ড সি। তাহলে আমরা প্রথমেই কেটে দেবো এ কে, আর কেটে দেবো ডি কে কেটে দেবো। নেক্সট কি বলেছে? ডায়াজিনেসিস। এই ডায়াজিনেসিস ব্যাপারটা কি জিনিস? ডায়াজিনেসিস মানে হচ্ছে পাললিক শিলা গঠনের সমস্ত পদ্ধতিটাকে, প্রসেসটাকে ডায়াজেনেসিস বলা হয়। সেডিমেন্টেশন মানে কি? শিলা যখন কঠিন ভবন হয়, সেটাকে জমাটবদ্ধ হয়, সেটাকে সেডিমেন্টেশন বলছে। আর মেটামরফিজম মানে বুঝতে পারছো, যখন একটা শিলা আর একটা শিলায় পরিণত হচ্ছে, অন্য শিলায়। তো ডায়াজেনেসিসের কিন্তু অনেক পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয়, কিন্তু সেডিমেন্টেশনের সব থেকে কম তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে আমাদের অপশন কি হবে? সেডিমেন্টেশনটা প্রথম হবে, কম তাপমাত্রা, অতএব অপশন সি এ আমরা দেখতে পাচ্ছি। সেডিমেন্টেশন কম হয়, তারপরে কি ডায়াজেনেসিসে তারপরে তাপমাত্রা লাগে, আর মেটামরফিজমের তাপমাত্রা সব থেকে বা তাপ সব থেকে বেশি প্রয়োজন হয়। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেডিমেন্টারি এনভায়রনমেন্ট উড ইউ লিস্ট এক্সপেক্ট টু ফাইন্ড গ্রাভেল? নিচের কোন অংশে সেডিমেন্টারি জমার ক্ষেত্রে, কোন এনভায়রনমেন্টে গ্রাভেল কম পরিমাণে দেখতে পাওয়া যায়? গ্রাভেল মানে কি গো? এই যে পাথরের টুকরো। অ্যাক্টিভ মার্জিন বিচ, অ্যালুভিয়াল ফান, গ্লাসিয়াল, ডিপ মেরিন। আমরা দেখবো সাধারণত রকের টুকরো, শিলার টুকরো, এগুলো কোথায় কম দেখতে পাওয়া যাবে? ডিপ মেরিনে কম দেখতে পাওয়া যায়। এখান থেকে তাহলে এখানে কি বলেছে? লিস্ট বলেছে, লিস্ট এক্সপেক্ট টু ফাইন্ড গ্রাভেল, মানে সব থেকে কম কোথায় পাবো আমরা? কম পাবো হচ্ছে ডিপ মেরিনে পাবো কম। পরের প্রশ্ন, রিপেলস অকার। রিপেলস অ্যাকচুয়ালি কি? একটা হচ্ছে পড়ে তারপর বুঝতে পারবো। অ্যান্ড অন স্যান্ড বেনিথ দ্য ওয়েভস অ্যাট বিচ, বালির মানে কি? ওয়েভস অ্যাট বিচ, ওয়েভসের নিচে যে বালি জমা হয় এই কোনো একটা বিচে, সেগুলোকে আমরা রিপেলস বলে থাকি। অন আন্ডার ওয়াটার স্যান্ডবার ইন এ স্ট্রিম, একটা স্ট্রিমের আন্ডার ওয়াটার যে স্যান্ডবারগুলো হয়। অন দ্য সারফেস অফ উইন্ড সুইফট ডিউন্স, উইন্ড সুইফট ডিউন্সের সারফেসে তৈরি হয়। অল অফ দিস ক্যান হ্যাভ রিপেল, সমস্তগুলোকেই রিপেল বলা হয়। হ্যাঁ, অবশ্যই রিপেল কিন্তু সব জায়গাতেই তৈরি হয়। রিপেল অ্যাকচুয়ালি বালি যখন অনেকগুলো কি হয় এক জায়গাতে লম্বা হয়ে জমাটবদ্ধ হয়ে যায় এবং তৈরি হয়, রিপেল তৈরি হয়। সেটা তোমার সমুদ্রের যে সমস্ত বিচের পাশে তৈরি হতে পারে, কোনো একটা
নদীর ধারে তৈরি হতে পারে রিফেলগুলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্যান্ডস্টোন টাইপস ইজ মোস্ট লাইকলি টু ফর্ম বাই দ্য মেকানিক্যাল অ্যান্ড ইন্টেন্স কেমিক্যাল ওয়েদারিং অফ এ গ্রানাইট? কোন স্যান্ডস্টোন টাইপ ইজ মোস্ট লাইকলি টু ফর্ম বাই দ্য মেকানিক্যাল অ্যান্ড ইন্টেন্স কেমিক্যাল ওয়েদারিং? দেখো, দুটোই মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং, দুটোই ইন্টেন্স কেমিক্যাল ওয়েদারিং এবং মেকানিক্যাল ওয়েদারিং এর দ্বারা নিচের কোনটি তৈরি হয় বলেছে। এটা তৈরি হয় হচ্ছে আর্কোসটা তৈরি হয় মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্যান্ডস্টোন টাইপস ইজ মোস্ট লাইকলি টু ফর্ম বাই দ্য মেকানিক্যাল ওয়েদারিং অফ এ গ্রানাইট? একটা গ্রানাইটের মেকানিক্যাল ওয়েদারিং এর দ্বারা নিচের কোনটি সাধারণত তৈরি হয়? কোয়ার্জ অ্যারেনাইট এটি তৈরি হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস রিপ্রেজেন্ট দ্য মোস্ট অ্যাবান্ডান্ট সেডিমেন্টারি রক্স? কোন গ্রুপটা প্রেজেন্ট করে সব থেকে বেশি সেডিমেন্টারি, অর্থাৎ কোন গ্রুপে সেডিমেন্টারি রক সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? লাইমস্টোন অ্যান্ড ডলোমাইট, স্যান্ডস্টোন অ্যান্ড কংগ্লোমারেট, চার্ট অ্যান্ড এভাপোরাইটস, মাডস্টোন অ্যান্ড সেলস? মাডস্টোন অ্যান্ড সেল সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পরোসিটি অফ নিউলি ডিপোজিটেড মাড? নিউলি ডিপোজিটেড মাডের, অর্থাৎ নিউলি ডিপোজিট যে সমস্ত মাডগুলো হয়, কাদাগুলো হয়, তাদের পরোসিটি কেমন হয়, প্রবেশ্যতা কেমন হয়? লেস দেন 5%, বিটুইন 5 to 25%, বিটুইন 25% অ্যান্ড 50%, মোর দেন 50%? এটা হবে মোর দেন 50%। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস অকার ডিউরিং লিথিফিকেশন? লিথিফিকেশনের সময় কোন প্রসেসটা ঘটে থাকে লিথিফিকেশনের সময়? আচ্ছা, রিক্রিস্টালাইজেশন, কম্প্যাকশন, সিমেন্টেশন? দেখো, লিথিফিকেশন মানে কি? লিথিফিকেশন মানে হচ্ছে সমগ্র শিলা গঠনের পদ্ধতি, অর্থাৎ পাললিক শিলা গঠনের পদ্ধতি বা পাললিক শিলা গঠনটাকে আমরা লিথিফিকেশন বলে থাকি। তাই লিথিফিকেশনের সময় রিক্রিস্টালাইজেশনও হতে পারে, কম্প্যাকশনও হতে পারে, সিমেন্টেশনও হতে পারে। তা আমরা বলতে পারি অল মে অকার, মানে সমস্তটাই ঘটতে পারে। নেক্সট, মার্বেল ইজ আ মেটামরফিক রক উইথ ফ্রম আ ড্যাশ প্যারেন্ট? বলছে মার্বেল হচ্ছে একটা মেটামরফিক রক, যেটা কোন প্যারেন্ট রক থেকে তৈরি হয় বা কোন শিলা থেকে মার্বেলটা তৈরি হয়? মার্বেল আমরা জানি লাইমস্টোন থেকে তৈরি হয়। এবং যারা আজকে দেখছো তাদের জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করবে যদি জেনে থাকো, না জেনে থাকলেও বলবে, আমি বলে দেবো তোমাদেরকে এই গ্রানাইট থেকে কি তৈরি হয়, স্যান্ডস্টোন থেকে কি তৈরি হয় এবং সেল থেকে কি তৈরি হয়। যদিও সেলটা আমি আলোচনা করে দিয়েছি, বাকিগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, দেখি কজন তোমরা করতে পারো। আর সকলকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগা খারাপ লাগা আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। ধন্যবাদ সকলকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য।